জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে থেকে ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কঠিন সময়ের ভেতরে থাকলেও এটাই এখন কাজ করার উত্তম সময়। তিনি আরও বলেন, এই সময় কাজ অনেক কঠিন, তবে অসম্ভব নয়। জানান, বাংলাদেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম চালাতে মুখিয়ে আছে বিশ্ব। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকার অঙ্গীকার করে বলেন, ব্যাংকিং খাত সহ প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক সংস্কার করার উপযুক্ত সময় এটি। মনিয়া, মিতু, তনুসহ আলোচিত হত্যার বিচার করা সহ আন্তর্জাতিক মানের নারী অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। ব্রিফিংয়ে সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নানান শ্রেণী পেশার প্রায় ৩০ জন নারী নেতৃত্ব। প্রায় ২ ঘণ্টা বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে একটি ফান্ড গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এছাড়া আন্তর্জাতিক আইনের আলোকে দেশের নারী অধিকার প্রতিষ্ঠার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা চৌধুরী বলেন, নারী নেতৃত্ব সমাজে বিদ্যমান নারীর প্রতি সব সহিংসতার অবসান চেয়েছেন। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে। তো সেই রিজার্ভেশনটার উইথড্র করারও একটা দাবি এসেছে। একজন সমন্বয়কারী বলেছেন যে তার গায়েও অনেক আঘাতের দাগ আছে বিদায়ী সরকারের ছাত্র সংগঠনের দেয়া, কিন্তু সে সেই আঘাতের দাগ নিয়ে কথা বলতে চায় না। সে বলতে চায় যে এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায়। শিক্ষার্থীদের দাবির মুখে চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে তা পরে জানানো হবে। এর আগে সকালে এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো পরীক্ষার অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। পুনরায় পরীক্ষা শুরুর তারিখ 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পেছাবে। তবে বিকেলে শিক্ষার্থীদের দাবির মুখে এবং আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়। আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করব, আমরা ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সাফ জানিয়ে দিয়েছেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহযোগিতা করা হবে না। আর যারা অর্থ নিয়ে ফেরত দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ব্যবসায়ীরা সহায়তা করবে বলে আশ্বাস দেন বণিক সমিতির নেতারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপণ্য আমদানি সহজ করা, ব্যাংক সংস্কার ও ঋণের কিস্তি পরিশোধে 6 মাস সময় দেওয়ার প্রস্তাব করেন ব্যবসায়ীরা। গভর্নরের সাথে বৈঠকে ব্যবসায়ী নেতারা আলোচনায় সুদের হার কমানোর দাবি জানালে মূল্যস্ফীতি কমে আসলে সুদের হার বিবেচনায় নেবে কেন্দ্রীয় ব্যাংক। সুদের হারের ব্যাপারে তিনি বলেছেন 6-7 মাস সময় দেওয়ার জন্য বলেছেন। 6-7 মাসের মধ্যে মূল্যস্ফীতি উনি যেভাবে হোক এটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন, মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা। এটাকে কমিয়ে আনতে পারলে এরপরে সুদের হার নিয়ে উনি পরবর্তীতে সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে,
এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। সবসময় উদ্ধার করাটা ঠিক নয়, চেষ্টা করবো এদের সংখ্যা কমিয়ে ফেলতে বা একীভূত করার চেষ্টা করা যাবে, বিভিন্নভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে। কিন্তু হঠাৎ করে টাকা দিয়ে সলিউশন হবে না, হঠাৎ করে বন্ধ করে দিয়েও কোনো সলিউশন হবে না, কারণ আলটিমেটলি তো ডিপোজিটারদের টাকা তো ফেরত দিতেই হবে এবং সেই দায়িত্ব সরকারের নয়, দায়িত্ব হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষের। 1000 টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজে লাগে এমন প্রকল্প গ্রহণ করতে হবে, তা না হলে ঋণের বোঝা বেড়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে আলাদা বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখতে চীন ও কানাডাকে আহ্বান জানানো হয়। এছাড়া চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, 18 লাখ কোটি টাকার সরকারের ঋণ সত্যি চাপের। এই চাপ নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তারা স্বাগত জানিয়েছে। We offered our support and we also got very positive response from a financial advisor. So that is my commitment. We're trying to continue work with this interim government and the other stakeholders together. We'll work together so as our cooperation will continue. আমাদের ইস্যু হলো আগে অনেক সমস্যা, অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে, এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আমরা বিষয়টা দেখব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর পঙ্গু ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন এবং আহত সব রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি স্বজন ও হাসপাতালের পরিচালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে তাদের চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। সাভারে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রী তহবিলের ত্রাণ লোপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সভায় চিকিৎসা ভাতা ও সরকারি অনুদান না পাওয়ায় ক্ষোভ জানান ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকরা। মতবিনিময় শেষে আসিফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিল, কিন্তু মাত্র 21 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি নেওয়া হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সকল শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। শ্রম উপদেষ্টা বলেন, হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরেও দেশ টিকে আছে শ্রমিকদের পরিশ্রমে। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে, সেখানে শ্রমিকরা আর অবহেলায় থাকবেন না। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা, আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও 5টি হত্যা মামলা দায়ের করেছেন
ভুক্তভোগীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে 5টি। এ পর্যন্ত যত মামলা হয়েছে সেগুলোতে শেখ হাসিনার নাম থাকলেও এবার আসামির তালিকায় আনা হয়েছে শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যদের। প্রত্যেকটি মামলা এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীরা বলছেন, শেখ হাসিনার নির্দেশেই হত্যা করা হয়েছে তাদের স্বজনদের। সবকটি মামলায় যুক্ত করা হয়েছে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং 14 দলের অন্যান্য নেতাদেরকেও, যেখানে আছেন জাসদের হাসানুল হক ইনু, জেপির আনোয়ার হোসেন মঞ্জু সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের একাধিক মন্ত্রীর নামও। মামলায় রাখা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং উনি যে মামলা দায়ের করেছেন এই মামলার ঘটনা উনার বক্তব্য শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনি 49 জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে সরাসরি এজাহার হিসাবে সূত্রাপুর থানাকে মামলাটি রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও 14 দলের অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 3টি হত্যা মামলা হয়েছে। মামলাগুলো নথিভুক্ত করেছে তদন্ত সংস্থা। শুরু হয়েছে তদন্ত কাজও। মঙ্গলবার আইনজীবী গাজী MH তামিম এ তথ্য জানান। বলেন, আসামিদের জীবন বৃত্তান্ত প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করার পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন করবেন। জুলাই জুড়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আসামি আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে আসামি আছেন সাবেক মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে আছেন পলক আছেন, আরাফাত আছে, তারপরে আইন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন, তারপরে সাবেক মেয়র আছে, বেশ কয়েকজন MP আছে, পুলিশের IGP আছেন, পুলিশের ডিবি প্রধান ছিলেন হারুন সাহেব তিনি আছেন, র্যাবের মহাপরিচালক আছে সাবেক, তারপরে DMP কমিশনার আছে সাবেক, সহ আরও বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রী MPদের নাম এখানে আছে। এবং এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা আমরা দায়ের করেছি সেটা, এবং 14 দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মীকেও আমরা এখানে আসামি করেছি। হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে 4 দিনের এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় দীপু মনি ও আরিফ খান জয়কে 10 দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে দুপুর 2:30টার দিকে তাদেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। সোমবার রাতে দীপুমণি ও আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। আগেরটা বলেই না, এই জন্য বলছি। হ্যাঁ, বের করছে। 2013 সালে 5 মে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ইমরান সরকার সহ 19 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মামলার আবেদন করেন আইনজীবী গাজী HM তামিম। আবেদনে শাহরিয়ার কবির, অধ্যাপক মুন্তাসির মামুন, সাংবাদিক মোজাম্মেল বাবু ও পুলিশের শীর্ষ কর্মকর্তা সহ 19 জনকে আসামি করা হয়েছে। মামলায় আবেদনের বিবরণীতে বলা হয়েছে, 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করে। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব হত্যা ও নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়া হয়। হেফাজত ইসলামী বাংলাদেশের একটি সমাবেশকে কেন্দ্র করে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী, MP, বেশ কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, তার মধ্যে ইমরান সরকার, শাহরিয়ার কবির, মুন্তাসির মামুন সহ
বেশ কয়েকজনকে আসামি করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনৈতিক গুণগত পরিবর্তন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ভারত, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের কম সময়ে যে কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে বলেও উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, যার কারণে ভারতের কাছে বিএনপি মহাসচিব অনুরোধ জানান যাতে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দেশে আনা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদ্য মনোনীত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন ও ডক্টর AJM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ফ্লাই করার মতো অবস্থা তৈরি হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানান ডক্টর AMJ জাহিদ হোসেন। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। তো সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। ছাত্র হত্যার দাবিতে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছে ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থান এবং গত 15 বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের হাতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকচিত্র প্রদর্শন ও সমাবেশের আয়োজন করা হয়, সেখানে এই দাবি জানান সাধারণ মানুষ। সমাবেশের শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এই সমাবেশের সংহতি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মঈন খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তবে তারা কোনো বক্তব্য দেননি। বিভিন্ন সংগঠন অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে। তাদের আন্দোলনের পথ সঠিক নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার রাত 9টার দিকে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এই সমন্বয়ক আরও বলেন, পরীক্ষার্থীদের দাবির মুখে স্থগিত করা HSC ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয়। বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডার নেমে পড়েছে। আমি আসলে এই মানুষগুলোকে সুবিধাবাজ গোষ্ঠী হিসাবে ট্যাগ দিতে চাই। কারণটি হচ্ছে, এই মানুষগুলো এই বিগত 16 বছরে তাদের একটি শব্দ পাওয়া যায়নি। তারা শুধুমাত্র তেল দিয়ে তোষামত করে সুবিধা পাওয়ার জন্য ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সঙ্গ দিয়েছে। আজকে তারা আবার তাদের রূপটি গিরগিটির মতো পরিবর্তন করেছে। পরিবর্তন করে যখন এত বড় একটি আন্দোলন ছাত্র জনতার নেতৃত্বে হলো, দেশে নতুন করে একটি রিফরমেশন হওয়া শুরু করলো, ওই মুহূর্তে তারা এসে
সকলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কোটা আন্দোলনে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের হত্যা করার অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন সাবেক ভিপি নুরুল হক নূর। সেই সাথে দেশের যে কোনো পরিস্থিতিতে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে এবং এই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয়, তার জন্য অনতিবিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহারউদ্দিন রায়হান। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন। মামলার আসামিরা হলেন কুমিল্লার ৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংসদ সদস্য বাহারের দেহরক্ষী দুলাল সহ ১৫০ জন। আইনজীবীরা জানান ২০১৫ সালের ১৫ই জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচিতে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় বাহারউদ্দিন রায়হানের ওপর হামলা চালায় সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় গুরুতর আহত হন তিনি। এছাড়া বিভিন্ন সময় সংবাদ প্রকাশের জেরে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ আছে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। নিউজ সংগ্রহ করতেছিলাম, তখন আমাকে সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের নির্দেশেই সহযোগী গানম্যান দুলাল সহ অতর্কিতভাবে আমাকে হামলা করে এবং আমার ক্যামেরাটা ছিনিয়ে নেয়, মারধর করে। মামলার আসামি ৩ জন স্পেসিফিক সহ অজ্ঞাতনামা আসামি আছে ১০০ থেকে ১৫০ জন। আর এই মামলার সিআইডিকে তদন্ত দেওয়া হয়েছে, যেহেতু আলামত উদ্ধারের ব্যাপার আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও জাতীয় দৈনিকের সূত্র ধরে ৮১৯ জনের মৃত্যুর খবর পেয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৩০ জনের নাম পরিচয় পাওয়া গেছে আর ১৮৯ জনের পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যেসব বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে সেই হিসেবে নিহতদের সংখ্যা কমপক্ষে ১০০০-এর বেশি। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪৩৫ জনের তথ্য পাওয়ার দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এছাড়া গণ অভ্যুত্থানে কমপক্ষে ২৫,০০০ মানুষ আহত হওয়ার কথা জানান তারা। আহতদের অধিকাংশ গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাসের আঘাতে আঘাতপ্রাপ্ত হন। কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার হত্যায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীরের গ্রেপ্তারের দাবি করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যা মামলায় প্রভাব খাটিয়ে অব্যাহতি নিয়েছেন আসামিরা। স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয়। মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। রোববার থেকে মেট্রো রেল চালু হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে কাজে যোগদান করেছেন মেট্রো রেলের কর্মচারীরা। মঙ্গলবার মেট্রো রেলের সচিবালয় স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। এ সময় মেট্রো রেল দ্রুত চালুর বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন সচিব। তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর ১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি এই দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা
ব্যবস্থা নিতে বলেন তিনি। 2020 সালে করোনায় বন্ধ করে দেয়া পাটকল, চিনিকল খুলে দেয়া ও চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানায় পরিষদের নেতাকর্মীরা। তারা বলেন, বন্ধ হওয়া পাটকলগুলো অতি দ্রুত চালু করার সাথে পুরনো শ্রমিকদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া মহামারী করোনার সময় লকডাউনে বেতন বকেয়ায় পাওয়া টাকা ফেরত দেওয়ার পাশাপাশি প্রণোদনা দেওয়ার দাবি জানান শ্রমিকরা। শ্রমিকদের অধিকার আদায়ে দেশের সকল নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় নেতাকর্মীরা। সংগ্রাম পরিষদ দীর্ঘ 13 বছর একই বেতনে চাকরি করে বৈষম্য ও বঞ্চনার শিকার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা চাকরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে গেছে। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে এই আন্দোলনে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করেন তারা। এতে সারা দেশ থেকে কমিউনিটি ক্লিনিকের 10,000 কর্মচারীরা অংশ নেয়। আন্দোলনকারীরা দাবি করেন 14তম গ্রেড থেকে 12তম গ্রেডে উন্নতি করতে হবে। এছাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক আলীকে দুর্নীতিবাজ দাবি করে তার শাস্তির দাবি জানান তারা। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামানকে অন্তর্বর্তী সরকারের সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি এবং স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে এসব দাবি জানায় শিক্ষার্থীরা বলেন, স্থানীয় সরকারের এই সচিব আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন 400 কোটি টাকা লোপাট করেছেন। এছাড়া তার বিরুদ্ধে প্রতিষ্ঠানে অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও ভর্তি বাণিজ্য করার অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাই এমন দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তি অন্তর্বর্তী সরকারে থাকার যোগ্যতা নেই বলে মনে করেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে কোনো দুর্নীতিবাজকে রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যেহেতু সে খুনি হাসিনা খুবই আস্থাভাজন একটি লোক ছিল, যার জন্য আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাগেনেস্ট নিতে পারিনি। কিন্তু এখন যেহেতু খুনি হাসিনা নেই, দেশ থেকে পলায়তন আছে, যার জন্য আমরা এই আন্দোলনটা করছি এবং আমরা তার পদত্যাগ চাই। অন্তর্বর্তী সরকারে যে আবু হেনা মোর্শেদ জামান একজন সচিব, বাংলাদেশের কোনো সম্মানিত পোস্টে যেন উনি না থাকতে পারে, এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের যিনি সাবেক গভর্নিং বডি আইডিয়াল স্কুল কলেজের সভাপতি ছিলেন আবু হেনা মোর্শেদ জামান, তিনি প্রথম থেকে স্বৈরাচারী আচরণ করে গেছেন। তিনি একের পর এক লুটপাট করেছেন স্কুলে, 400 কোটি টাকার উপরে তিনি আমাদের স্কুল থেকে লুটপাট করেছেন। স্থানীয় সরকারের সচিবের রয়েছে, তার জন্য আমরা এই পদত্যাগের জন্য আজকে সবাই এনেছি। এরকম একটা দুর্নীতিবাজ মানুষ বাংলাদেশের কোনো সম্মানযোগ্য পদে থাকতে পারে না বলে আমরা বিশ্বাস করি। এখন এই সরকারের মধ্যে বিতর্কিত কাউকে যাওয়া ঠিক কিনা এটা আসলে আমাদের বলা কঠিন। যারাই দুর্নীতি করবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তারা কেউ এখানে যাবে না, আমি এটা বিশ্বাস করি। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর শাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে তারা কলেজ ভবনের নিচে অবস্থান নেন। এ সময় নানান স্লোগানে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা জানান, আন্দোলনের সময় অধ্যক্ষ শাহেনা আক্তার শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়, এমনকি ক্যাম্পাসে করা হয় শান্তি সমাবেশ। তার প্রতিবাদে কলেজ ভবনের বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মতো সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী সরকারি বোর্ড সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টায় নগরীর নাওদাপাড়ায় সার্ভে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সড়কে এই মানববন্ধন করেন তারা। পরে সেখানে সড়কে বসে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় এক দফা দাবিতে সবার সামনে সবাইকে সমানভাবে মূল্যায়নের দাবি জানান তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পেনশন চালু সহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গণকবাড়ি এলাকার দিকে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে জড়ো হন তারা। এক পর্যায়ে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় পেনশনের সুবিধা ও চাকরি স্থায়ীকরণ সহ ৫ দফা দাবি তুলে ধরেন তারা। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির কর্মচারীরা। কর্মসূচি থেকে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের 53তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এস.এম. ফখরুল ইসলাম মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে বিশেষ মোনাজাতে অংশ নেন। 1971 সালের এই দিনে করাচির মাসরুর বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান ছিনতাই করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন মতিউর রহমান। 4টি পাকিস্তানি জঙ্গি বিমানের ধাওয়ায় সিন্ধু প্রদেশে তার বিমানটি বিধ্বস্ত হয়ে শহীদ হন মতিউর রহমান। পরে তাকে করাচিতে দাফন করা হয়। স্বাধীনতার পর তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। 2006 সালে পাকিস্তান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ এনে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্রে ফের সমাহিত করা হয়। পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর আব্দুল কাইয়ুমের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা 12টার দিকে পদত্যাগ করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। চলতি বছরের 4 মার্চ উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে। এদিকে পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মাহমুদ হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। সাড়ে 8 বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। রাষ্ট্রদ্রোহী মামলায় হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে বহাল থাকায় তার বেরিয়ে আসার আইনগত বাধা কেটে যায়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে নিজ নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে যান আসলাম চৌধুরী। আওয়ামী লীগের সরকারের হঠাৎ 2016 সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ ওঠে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। পরে ওই বছরের মে মাসে গ্রেপ্তার হন তিনি। এছাড়া তার বিরুদ্ধে 76টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে, যার সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে রাঙামাটি চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ধসে গেছে, যাতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃহস্পতিবার বিকেল থেকে রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে জেলায় বেতারকেন্দ্র, আরশিনগর, মানিকছড়ি ও শানবাগান, কলাবাগান এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এ অবস্থায় সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বেশিরভাগ যানবাহন। এর আগে 2017 সালের 13 জুন ভারী বৃষ্টিতে রাঙামাটি চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় পাহাড় ধসে মূল সড়কের প্রায় 100 ফুট খাদে পড়ে যায়, যাতে সড়কে 33 দিন যান চলাচল বন্ধ থাকে। সাভারে গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। এই সময় ডাকাত দলের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে 4 সদস্য ডাকাত দল ডাকাতি করতে গেলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে আটক করে। এই সময় ডাকাত দলের সদস্য মজিবর স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন জেলায় কমেছে সবজির দাম। পাশাপাশি 3 দিনের ব্যবধানে কেজিতে 100 টাকা পর্যন্ত কমেছে কাঁচামরিচের দাম। নিম্নমুখী চাষের মাছের দামও।
আমদানির খবরে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর পাইকারি হাটে কমেছে কাঁচামরিচের দাম। 3 দিনের ব্যবধানে কেজিতে 100 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকায়, যাতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তবে একই মরিচ খুচরা বাজারে 350 থেকে 400 টাকায় বিক্রি করায় স্বস্তি নেই ক্রেতাদের মাঝে। চাঁদপুরে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারি আড়ত পাল পাইকারি বাজারে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। পটুয়াখালীর কলাপাড়ায় কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম, তবে 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে বেগুন, ঢেঁড়স ও পটলের দাম। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দামও। তবে কিছুটা স্বস্তি মিলেছে মাছের বাজারে। জাত ও প্রকার ভেদে 50 থেকে 70 টাকা কমে চাষের মাছ, রুই ও কাতল 3 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কলকাতার আরজিকর হাসপাতাল কাণ্ডে বৃহস্পতিবারের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি সর্বশেষ জানতে চেয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, ঘটনার শুরু থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার মামলার শুনানি শুরু হয় দেশটির সর্বোচ্চ আদালতে। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতে 10 সদস্য টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে এই টাস্ক ফোর্স কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, সংস্কার আনতে আরেকটি ধর্ষণের ঘটনার জন্য অপেক্ষা করবে না দেশের সর্বোচ্চ আদালত। এদিকে এই ঘটনায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। দোষীদের বিচারের দাবিতে এখনও বিক্ষোভে উত্তাল গোটা ভারত। আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনজীবী, স্বাস্থ্যকর্মী, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। গাজায় যুদ্ধবিরতি আলোচনার পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার যুদ্ধবিরতি আলোচনায় প্রসঙ্গে ব্লিংকেন জানান, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যাতে ইসরায়েল সম্মতি জানিয়েছে, এখন হামাসের সম্মতির অপেক্ষা। এরপর কাতার সফরে গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির সঙ্গে বৈঠক করবেন তিনি। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এই দিনে নবমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে গেলেন ব্লিংকেন। মিশর আর কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে গাজার যুদ্ধবিরতি কার্যকরে। এমপক্স করোনার নতুন ধরন নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি বলছে এটি বেশ সংক্রমিত আর WHO কে অবশ্যই এটি নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করতে হবে। আতঙ্ক না ছড়িয়ে এমপক্স সারা বিশ্বে নির্মূল করা জরুরি বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত এমপক্স একটি সংক্রমিত ব্যাধি রোগ, এটি গুরুতর হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আফ্রিকার মহামারী আকার ধারণ করেছে এই এমপক্স। রিপাবলিকান দলের প্রচারণায় অভ্যন্তরীণ তথ্য হ্যাক করার পেছনে ইরানের সংশ্লিষ্টতা পাবার দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগকে সমর্থন করেছেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং একাধিক গোয়েন্দা সংস্থা প্রাথমিক তদন্তে ইরানকে দায়ী করেছে। ডেমোক্র্যাট পার্টির প্রার্থী প্রচারণার সময় প্রচারণা অভিযানে তা নজরে আসে ইরানের। মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে তথ্য চুরি করে হ্যাকাররা। তাদের লক্ষ্যে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় সংকট সৃষ্টি হয়। অধিকতর তদন্তের জন্য কাজ চালিয়ে যাবে FBI। চলতি আগস্ট মাসের শুরুর দিকে তথ্য চুরির অভিযোগে ইরানকে দায়ী করে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে ইলন মাস্ককে মন্ত্রিসভার পদ বা উপদেষ্টা হিসেবে বিবেচনা করবেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে টেসলা প্রধান মাস্ককে অফার করবেন ট্রাম্প। এ সময় তিনি
বৈদ্যুতিক গাড়ির প্রতি তার শখের কথা বলেন। ট্রাম্পের মতে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় বাজারে অনেক ছোট, এই গাড়ি তৈরি ও রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল। পাশাপাশি বিদ্যুতের গাড়ি কেনার জন্য $7,500 মার্কিন ট্যাক্স দেওয়াটা তার কাছে হাস্যকর ব্যাপার। পেনসিলভেনিয়াতে বৈদ্যুতিক গাড়ির একটি প্রচারণা অনুষ্ঠানে সংবাদ মাধ্যম রয়টার্সকে এসব কথা বলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্রেটিক দলের 4 দিনের জাতীয় সম্মেলন। সম্মেলনস্থলে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন ঘিরে শিকাগোতে সমবেত হয়েছে হাজারো মানুষ। বিভিন্ন জনমত জরিপ ও প্রচারণার তহবিল সংগ্রহের দিক থেকে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে ডেমোক্রেটরা। এদিকে কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে ঢুকে পড়ে। গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল ইয়ট ডুবির ঘটনায় এখনও সন্ধান মেলেনি ব্রিটিশ ধনকুবের মাইক লিচ ও তার মেয়ে সহ 6 জনের। স্থানীয় সময় গভীর রাত পর্যন্ত চলে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা। ব্রিটিশ পতাকাবাহী বায়াসিয়ান নামে 184 ফুট লম্বা এই যানটিতে 22 জন যাত্রী ছিল, যা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। প্রাণ গেছে একজনের। নিখোঁজদের মধ্যে ব্রিটিশ, আমেরিকান ও কানাডার নাগরিক রয়েছেন। প্রযুক্তি উদ্যোক্তা রয়েছেন এবং তার সহকর্মীরাও সাথে রয়েছেন। ডুবুরির 49 মিটার গভীর পর্যন্ত ইয়টের ধ্বংসাবশেষ খোঁজা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। এখন চারদিকে নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। দ্রুত সময়ে হকির নতুন কমিটি গঠনের দাবি তুলেছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। বর্তমানে কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। সেই সঙ্গে পলাতক কমিটির সাধারণ সম্পাদক সহ বাকি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলেন মানববন্ধনকারীরা। হকি ফেডারেশনের সামনে আজ এই মানববন্ধন শেষে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। দেশের হকির স্বার্থে নতুন করে কমিটি গঠন করে পরিবেশ সুন্দর করার আহ্বানও জানিয়েছেন তারা। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি থেকে বেশ কিছু জিনিস ব্যাগে করে একাধিক ব্যক্তি বের হয়ে গেছেন। সেদিনকার সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে। ভিডিওতে স্পষ্ট মোবাইলের আলো জ্বালিয়ে বিসিবি ভবন থেকে 2 জন ব্যক্তি বের হয়ে যাচ্ছেন। আরেকটি ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি কাঁধে 2টি ব্যাগ নিয়ে লিফট থেকে নেমে যাচ্ছেন। ভবনের বাইরের দিকেও একাধিক ব্যক্তিকে দেখা গেছে, তবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্যাগে করে বিসিবির নথি গায়েব করা হয়েছে কিনা জানতে চাইলে এ বিষয়ে সোমবার কথা বলতে রাজি হয়নি বিসিবির প্রধান নির্বাহী। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।